নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী, নবীন ত্রিপুরার সঞ্চালকের সঙ্গে আপনি অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজকের অনুষ্ঠানে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন সাবরুমের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, রাজ্যেরও প্রখ্যাত নাট্যজন শ্রী প্রণব মজুমদার। নমস্কার। 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 তো প্রণবদা, শুরুতেই যেহেতু আপনাকে নাট্যজন বলেই পরিচয় দিয়েছি এবং আপনি দীর্ঘদিন নাটক নিয়ে কাজকর্ম করছেন, নাটকের সঙ্গে জড়িয়ে আছেন, নাট্য চর্চা করেন আপনি, সেক্ষেত্রে আপনার যে পারিবারিক পরিবেশ, যে পরিবেশ থেকে আপনি একটা সাংস্কৃতিক চেতনা সংগ্রহ করেছেন, সঞ্চয় করেছেন এবং ধীরে ধীরে আপনি একজন নাট্যকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, উপস্থাপিত করেছেন, আপনি যদি আপনার সেই পারিবারিক সৃষ্টির পর্যায় থেকে একটু আমাদের বলেন। ঠিক আছে। তো আমার পারিবারিক পূর্বের আবার পরিচয় দিয়েছেন এখানে অশোকবাবু নাট্যজন, নাটক প্রসঙ্গে আমি যুক্ত আছি দীর্ঘদিন, সেই সুবাদে হয়তো এটা বলা। যাই হোক, নাটক তো জীবনে এমনিতে শুরু হয়নি, আমার বাড়িতে একটা সাংস্কৃতিক পরিমণ্ড ছিল। এখানে আমার শ্রদ্ধেয়া মায়ের কথা উল্লেখ করতে হয়। ইলারানী মজুমদার আমার মা, উনি মূলত কলকাতার মেয়ে। সেখানে ওই মা খুব ভালো গান গাইতেন, খুব ভালো গান গাইতেন এবং তিনি এসরাজ বাজাতেন। ঠিক আছে। আর মায়ের গানের চর্চাটা, ওই মা ছোটোবেলায় গান শিখেছেন পাহাড়ি সান্যাল এবং মৃণালকান্তি ঘোষ এবং পরবর্তী সময় পঙ্কজ কুমার মল্লিক, ওনাদের সান্নিধ্যে মা গানের চর্চা, মূলত শাস্ত্রীয় সঙ্গীতটার চর্চা করেছেন। আমরা দেখেছি মানে রাগ প্রধান সঙ্গীতগুলো পরিবেশন, শাস্ত্রীয় সঙ্গীতই মার প্রিয় ছিল। তো ছোটবেলা থেকেই মায়ের উদার্ত কণ্ঠে গান শুনতাম। তো গান শুনতে শুনতে আমাদের মধ্যে এই একটা গানের সাংগীতিক একটা পরিমণ্ডল আমাদের বাড়িতে ছিল। তো সেখান থেকে আসলে নাটকটার শুরুটা তো নাটক দিয়ে নয়, একটা গানকে ভালোবাসা, সাংস্কৃতিক জিনিসটাকে ভালোবাসতে বাসতে এভাবেই বেড়ে ওঠা। তার মানে আপনি বলতে চাইছেন সঙ্গীতের মাধ্যমে আপনি প্রথম মঞ্চে উপস্থিত হয়েছেন? হ্যাঁ। বা শৈশবে কোনো নাটকে অভিনয়ের আমার নাটক রয়েছে কিনা? অবশ্যই অবশ্যই। আমার নাটকটা যখন প্রথম আমি নাটকটা করি, সে 1956-57 ইংরেজির কথা। তখন আমার বাবা তো বদলি চাকরি ছিল, বিভিন্ন জায়গায় যেতেন। বিলোনিয়াতে ছিলাম, বিলোনিয়া প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম। সেখানে বিলোনিয়া বিকে ইনস্টিটিউট যে, সেখানে শিক্ষক মহাশয়দের বেসিক ট্রেনিং হতো। তখন তো বেসিক ট্রেনিং কলেজ ছিল না, সেখানে হতো। সেখানে আমাদেরই সাবরুমের শিক্ষক মহাশয় বিজন বিহারী চক্রবর্তী এবং আমাদের সুধীর রঞ্জন দাস এবং গিরিধারী চক্রবর্তী মজুমদার, ওনারা সেখানে ট্রেনিং নিতে গিয়েছিলেন। তখন বিখ্যাত সুধীর দাসের কথা বলছেন, উনিও একজন সাংস্কৃতিক গান বাজনাও করতেন। আর বিজনবাবু তো রবীন্দ্রসঙ্গীত খুব ভালো গাইতেন। যাই হোক, সেখানেও ওনাদের সেই পরিমণ্ডলের মধ্যে ওনারা আমাদের স্কুল থেকে ছেলেপেলেদের নিয়ে, ছাত্রছাত্রীদের নিয়ে, তখন আমরা ছোট্ট, আমাদের নিয়ে রবীন্দ্রনাথের কোনো একটা গল্প অবলম্বনে একটা নাটক করলেন। নাটকটার নাম আমাদের পাঠশালা। ঠিক আছে। তো নাটকটার মধ্যে আমি একটা ছোট্ট মেয়ের অভিনয় করেছিলাম। এইটাই আমার জীবনের প্রথম অভিনয় এবং সেখানে আমি গান গেয়েছিলাম। তো এই গানটা আবার মা আমাকে সুন্দর করে শিখিয়ে দিয়েছিলেন। নাটকে আমার মূলত গান দিয়ে শুরু, এইটাই গানটা দিয়ে শুরু। এই পরবর্তী সময়ে আর একটু যখন বড় হয়েছে, ওই যে বললাম বাবার বদলি চাকরি, কোনোভাবে স্থিতভাবে পড়াশোনা করার মতো
অবস্থা ছিল না, ঘন ঘন বদলি হতেন, সেখান থেকে পরিযায়ী জীবনের কথা পরিযায়ী বলতে গেলে। জীবনের মতো। তো এখানে একটা কথা উল্লেখ করতেই হয়, বড় নাটক দেখেছি ছোটবেলায়, যেটা যেটা উল্লেখ করতেই হয়, এই বিকে স্কুলের স্টেজেই, বিকে স্কুলের ক্যাম্পাস হলের মধ্যে বড়দের নাটক দেখেছিলাম, সিরাজদৌল্লা। তো এটা আমার ছোটবেলায় মনের উপর খুব রেখাপাত করেছিল, সিরাজউদ্দৌলা। তারপরে নাটকের প্রতি ভালোবাসা তখন থেকেই মূলত আমার শুরু হয় আর কি। আচ্ছা, দীর্ঘদিন যাবত আপনি সাবরুমে আছেন, আছি। হয়তো শৈশব থেকেই আছেন, আছি, জন্মটা আছি। না হতে পারে। হুম। তো সেই সময়ে সাবরুমের যে নাট্য চর্চা হতো বা নাট্য চর্চার যে পরিমণ্ডল ছিল, আচ্ছা। হ্যাঁ, তখনকার সাংস্কৃতিক পরিমণ্ডল, সেই সঙ্গে নাট্য চর্চার পরিবেশ সম্বন্ধে যদি একটু আলোকপাত করেন। আচ্ছা, আমার থেকে বয়স্ক জনেরা যারা আছেন তারা হয়তো ভালো জানেন। আমার চেতনার মধ্যে যতটুকু আছে, এই 1960-এর দশক থেকে আমি আমার আলোচনায় আনতে পারব। 1960-এর দশকে আমি সাবরুমে যখন আসি আর কি, তখন এর আগেও আমরা কিন্তু আরেকবার আগেও সাবরুম ছিলাম। এখানে আমাদের বাড়ি ছিল, একটা টাউন হল ছিল সাবরুম। এটা আমাদের বর্তমানে যে মডেল স্কুলটা, হ্যাঁ, বাজারের পাশে, সেখানে একটা বিশাল টাউন হল ছিল, টিনের তৈরি। এটার মধ্যে ভিতরে গ্যালারি ছিল, আবার গ্যালারি ছিল, আবার ওই ব্যালকনি ছিল, ঠিক আছে, তদানীন্তন সময়। এবং এখানে একটু উল্লেখ করতে চাই যে ছোটবেলায় যতটুকু আমি দেখেছি, স্টেজের মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় স্ক্রিন ছিল, দৃশ্যপট তৈরি করা, রাজবাড়ির দৃশ্য, যুদ্ধক্ষেত্রের দৃশ্য, তারপর আবার হরিশ্চন্দ্র নাটকের জন্য স্টেজের মাঝখানে একটা ফাঁকা জায়গায় ড্রাম ঢুকানো ছিল, ঢাকনা দেওয়া। যখন শ্মশানের দৃশ্য দেখা হবে তখন আগুনের ব্যবহার করার জন্য, এগুলো সুন্দর আয়োজন ছিল তদানীন্তন সময়ে, মানে নাটকের পৃষ্ঠপোষক তখনও ছিলেন। যাই হোক, পরবর্তী সময়, তখনকার সময়ে দু একটা নাটক হয়েছে এরকম আপনার স্মৃতিতে? নাটক হয়েছে, দেখেছেন আপনি এরকম নাটক হয়েছে, যেমন প্রেত মানব, এগুলো যাত্রার আঙ্গিকে করা। এখানে একটা কথা অসম্ভব আমি উল্লেখ করতে চাই, আমাদের সাবরুমের নাটকের যে চর্চাটা, এটা মূলত নাটকের চর্চা ছিল না, যে যাত্রার চর্চা, যাত্রাটার চর্চা হতো। লক্ষ্মীনারায়ণ অ্যামেচার পার্টি টাটি, এটা আরেকদিন সময় সুযোগ পেলে যাত্রা নিয়ে আলোচনা করা যাবে। আজকে নাটকটাই আসে। সেখানে ওই কালচারাল প্রোগ্রাম দেখেছি, এমন কোনো প্রতিষ্ঠিত ভালো নাটক অন্তত আমার স্মরণে নেই। হ্যাঁ, আমার মা গান টান গাইতেন, ইত্যাদি ইত্যাদি। তো নাটকে যদি আমি চলে আসি, তাহলে প্রথম দেখা আমার যে নাটক সাবরুমে, এইটা শুধু আমার জীবনে না, নাটক সাবরুমের মধ্যে আমার দেখা নাটকের টার্নিং পয়েন্ট হচ্ছে তদানীন্তন সময়ে আমাদের সাবরুমের যে গ্রন্থাগার, মানে লাইব্রেরিটা, এটা বর্তমানে ইউকো ব্যাংকের যে অফিসটা, এটা ছিল আমাদের লাইব্রেরি ছিল। সেখানে গ্রন্থাগার ছিলেন আপনার করবী দেববর্মা। করবী দেববর্মন তো এই রাজ্যের একজন বিশিষ্ট সাহিত্যিক, কবি, এবং ওনার স্বামী ডক্টর নীলমণি দেববর্মা, যিনি মানে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত। তারপরে আপনার বলেন না, ওই আপনাদের জনশিক্ষা আন্দোলনের সঙ্গে, অগ্রণী সৈনিক, উনি প্রথম ওনার উদ্যোগে, এবং তদানীন্তন সময়ের আপনার পিডব্লিউডির এসডিও ছিলেন অমল দে, সম্ভবত অমল দে। উনি উদ্যোগ নিয়ে একটা কর্মচারীদের নিয়ে একটা নাটক করালেন সেখানে, জরাসন্ধের এ বাড়ি ও বাড়ি, এবং প্রচন্ড হাসির নাটক। দর্শক এমন নাটক অন্তত সাবরুমে দেখেনি। এটাই আমার দৃষ্টিতে সামাজিক বা পারিবারিক নাটক। হ্যাঁ, পারিবারিক নাটক, দুটো পাশাপাশি বাড়ি, এক বাবুর ধরবাবুর বাড়ি, আরেক বাবুর করবাবুর বাড়ি। ধরবাবুকে ডাকলে করবাবু বেরিয়ে আসে, করবাবুকে ডাকলে ধরবাবু বেরিয়ে আসে। এই নিয়ে একটা খুব সুন্দর হাসির নাটক উপভোগ্য হয়েছিল। এটা হচ্ছে, এবং এখানে এই নাটক সম্পর্কে একটা কথা বলি, এই প্রথম দেখা ডবল স্টেজ ড্রামা, মানে একই স্টেজের মধ্যে আর একটা ছোট স্টেজ করে এটার মধ্যে আর একটা ড্রামা হয়েছে, ঠিক আছে। তো এখানের মধ্যে একটা উল্লেখ আমি করতে পারি যে আমাদের তখন তো নাটকের মধ্যে মহিলাদের অনুপ্রবেশ, মানে মহিলাদের অংশগ্রহণ ছিলই না, কেউ দিত না কোনো বাড়ি থেকে।
তদানীন্তন সময়ে আমাদের দিদি ওই অশোক বসাক, যে ওনার দিদি মিনতি বসাক, মিনতি বসাক এবং এই অমল দে, ওনাদের মানে একটা রোমান্স দৃশ্য সব কিছু মিলে খুব সুন্দর উপভোগ্য নাটক হয়েছিল। আচ্ছা, এই গেল এই বাড়ি ও বাড়ির কথা, আমার স্মৃতিতে থাকা প্রথম ভালো নাটক। এর পরবর্তী সময়ে আসি, অ্যাকচুয়ালি সাবরুমের যে নাটক শুরু, এটা কিন্তু বাইরের শিক্ষক কর্মচারীদের দিয়ে। ওনারাই কিন্তু বিভিন্ন সময়ে সাবরুমের বিভিন্ন কর্মসূত্রে হয়তো এখানে এসেছেন, বিনোদনের একটা আঙ্গিক হিসেবে নাটকটাকে নিয়েছেন এবং ওনারা আসার ফলে সাবরুমের নাট্য চর্চাটা আসলে সমৃদ্ধ হয়েছিল। তাদের মধ্যে উল্লেখ করা যেতে পারে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় পবিত্র কুমার ধর, পবিত্র ধর, উনি আমাদের স্কুলের সাবরুম হাই স্কুলের এনসিসি টিচার ছিলেন। এই পবিত্র অসাধারণ আবৃত্তি করতেন, অসাধারণ নাটক সম্বন্ধে বোদ্ধা, এবং এত সুন্দর একটা কঠিন বিষয়কে এত সুন্দর করে নাটকে আমাদের তৈরি করতেন। পবিত্র ধর উনি ছিলেন, এবং আমাদের স্থানীয় আমাদের শিক্ষক দুলাল রঞ্জন চৌধুরী, উনি আমাদের সাবরুম হাই স্কুলের শিক্ষক ছিলেন, উনিও ছিলেন। আচ্ছা, ওনাদের ইয়েতে আমরা অনেকগুলো নাটক করেছি। এখন সেই নাটকগুলি সম্পর্কে আমি পরবর্তী সময় আপনাকে বলবো। এই পরবর্তী সময়ে এসছেন পিডাব্লিউডির একজন প্রকৌশলী প্রভাত ধর। হ্যাঁ, প্রভাত ধর উনি কিন্তু একাধারে শুধু নাট্যপ্রেমী না, উনি ছিলেন আপনার ক্রিকেট খেলার এম্পায়ারও ছিলেন, খুব ভালো করতেন। ঠিক আছে, এই প্রভাত ধরের পরিচালনায় হয়েছিল সলিল সেনের স্বীকৃতি। সলিল সেনের স্বীকৃতি নাটকটা খুব উপভোগ্য হয়েছিল। এইভাবে করে নাটকের ধারাগুলো আস্তে আস্তে এগোতে রইল। আমি একটু পেছনের দিকে যাচ্ছি, শুনেছি যে রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব দেবপ্রসাদ সেনগুপ্ত সস্ত্রীক সাবরুমে ছিলেন, এবং তারাও নাকি এখানকার নাটক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে ওনাদের ঋণ শোধ করা যাবে না। বিশেষ করে এই দেবব্রত সেনগুপ্তর ওনার স্ত্রী শাহানা সেনগুপ্তা, উনি চাকরির সূত্রে মানে শিক্ষিকা হিসাবে সাবরুম প্রাইমারি তদানীন্তন প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন। ওনার গাইডেন্সে এই ছেলেরা এবং মেয়েরা প্রথম উনি সবাইকে সংঘবদ্ধ করেছিলেন। ছেলেদের মেয়েদের বিভিন্ন গীতি নাটক, বিভিন্ন নাচ, বিভিন্ন ছোট ছোট নাটক, রবীন্দ্র নাটক উনি শুরু করেছিলেন। সেখান থেকে বিশেষ করে ছেলেদের পাশাপাশি মেয়েরা বেশি উৎসাহিত হয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। তারপরে আপনি নাট্যচর্চায় যে সামনের সারিতে এগিয়ে এলেন, আপনি মানে নিজের লিখিত নাটকের আগে আপনার প্রযোজনায় বা আপনার নির্দেশনায় আপনার টিম নাটকে অংশগ্রহণ করেছে, এরকম যদি কোনো একটা আনুকূল্যিক বিষয় আপনার কথা অবশ্যই রাখলাম। তার আগে একটু যদি উল্লেখ না করি, যেহেতু সাবরুমের নাট্য তো এখানে আমরা যে নাটকগুলো যে হয়েছে আমাদের, মূলত তো আমরা বিদ্যালয় কেন্দ্রিক নাটক হতো, ঠিক না? আমরা তো সব পড়াশোনার স্টুডেন্ট। তো যে সমস্ত নাটকগুলো হয়েছে এগুলি যদি একটু বলি তাহলে পরে সবাই সমৃদ্ধ হবে আশা করি। আচ্ছা, যেমন ধরুন আমরা স্কুল স্তরে ওই বললাম আমাদের ওই পবিত্র ধর স্যার, তারপরে ভবতোষ দে, তারপর দুলাল রঞ্জন চৌধুরী, ওনাদের মানে সহযোগিতায়, ওনাদের গাইডেন্সে আমরা যে নাটকগুলো করেছি সেগুলো যদি আমি একটু উল্লেখ করব। অবশ্যই। আচ্ছা, যেমন ইতিহাস আপনি যা বলবেন তাই ইতিহাস। এটা হচ্ছে যেমন ধরুন অঙ্কুর করেছি, কার দোষ, স্নেহের জয়, বেকারের কান্না, বাজার করা হাজার ঠেলা, বেতন নিবারক বিছানা, গ্রহের ফের, সূর্যগ্রহণ, কলেজ হোস্টেল, এক পেয়ালা কফি, তার নামটি রঞ্জনা, কত বলবো, অজস্র, আমার মেমোরিতে ওসবগুলো নেই। তারপর রক্তাক্ত রোডেশিয়া। একটু এই জায়গাটায় বলছি, এই যে নাটকগুলোর কথা বলছেন, এই নাটকগুলো ঠিক কোন জায়গায় মঞ্চস্থ হতো? এগুলো স্কুলের পরিধির মধ্যে বা মুক্ত কোনো জায়গায় জনসাধারণরাও দেখতে পারে? খুব সুন্দর প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন।
বিষয়টা হচ্ছে তখন তো ইদানিং কালের মতো করে টাউন হল নেই, কিন্তু স্কুলগুলোর মধ্যে প্ল্যাটফর্ম ছিল, প্রত্যেকটা ক্লাসে প্ল্যাটফর্ম ছিল। গোটা ছয়েক প্ল্যাটফর্মকে আমরা সাবরুম, বর্তমানে যে হায়ার সেকেন্ডারি স্কুলের যে হলঘরটা লম্বা, নিচের হলঘরটা না, নতুনটা না, রজত জয়ন্তী মাঠের সঙ্গে যে হলঘরটা, এই হলঘরটার মধ্যেই 6টা-7টা প্ল্যাটফর্মকে বিছিয়ে ওইখানে হয়তো শাড়ি টাড়ি দিয়ে, স্কিন তো ছিল না, শাড়ি কাপড় টাপড় ইত্যাদি দিয়ে, ফুল টুল দিয়ে বিভিন্নভাবে স্টেজটাকে করা হতো, হ্যাজাক লাইট, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি এই নাটকগুলো হতো। এগুলো বাইরে হয়নি, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী সময়ে যদি আমি একটু 70-এর দশক না, এখানে আরও 2-একটা নাটক আছে, যেমন রক্তকরবী, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী। তদানীন্তন সময়ে এই পবিত্রধর স্যারের হাত ধরে, এই দুলালবাবুর হাত ধরে রক্তকরবী নাটকটা হয়েছিল। এবং যারা যারা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে সবার কথা আমার মনে নেই, তবে ওই যে নায়িকা চরিত্রটি, মেইন যে চরিত্রটা আর কি রক্তকরবীর, এটা করেছিলেন আমাদের লাবণ্যতে পর্মা, আমাদের অসাধারণ অভিনয় করেছিলেন এই লাবণ্যদী। আচ্ছা, তারপরে আপনার এবার 70 দশকের দিকে আমি আসি। 70 দশকে এলে পরে তখন একটা দেশের মধ্যে একটা তালমাতাল অবস্থা। আমরা তো নাট্যকর্মীরা তো আর অন্য ইয়ের লোক না, পরিবেশ আমাদের উপর প্রভাব ফেলে। তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে, পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের একটা তালমাতাল অবস্থা, এর মধ্যে দিয়ে একটা অস্থির অবস্থা চলছিল, শরণার্থীর একটা চাপ। এই নাট্যচর্চাটা হঠাৎ করে থমকে গেল। এইখানে একটা আমাদের প্রচন্ড গ্যাপ হয়েছে, কিন্তু একটা নাটকের পরিবেশ তৈরি হয়েছিল, এখানে একটা গ্যাপ হয়ে গেল। এর শেষের দিকে এসে একটু আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে জানতে চাইছি, শরণার্থীরা যখন এখানে ছিলেন সেই সময় কি আপনারা কোনো নাটক করেছেন কিনা যেখানে বাংলাদেশি শিল্পীরা অংশগ্রহণ করেছেন, এরকম কোনো ইতিহাস? অবশ্যই অবশ্যই। ব্যাপারটা হচ্ছে এত বেশি শরণার্থী এই পার্বত্য চট্টগ্রাম থেকে আমাদের দেশে উঠে এসেছিল, আমরা ভারত সরকার এবং স্থানীয় লোক আমরা একদম প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে চারিদিকেই মানে ঘিজি করছে, কিন্তু ওই যে আমাদের এখানে স্থানীয় যারা নাটক হেঁটে ভালোবাসে তারা তো মানে একটা অসুবিধার মধ্যে পড়েছিল। তখন হঠাৎ করে একটা সময়ে যাত্রার চর্চা শুরু হলো। এখানে একটু যাত্রার উল্লেখ করি। হ্যাঁ, এখানে নাটকটা থমকে গিয়েছিল, যাত্রাটা বড় পরিসরে, কারণ সবার মনোরঞ্জনের জন্য একটা কিছু দরকার, তখন যাত্রাটা নেওয়া হলো। যাত্রার মধ্যে সেখানে বেশ কিছু যাত্রাপালা আমরা করলাম, যেমন শেষ নামাজ, বীর বাঙালি, দুটোটা একই নাম, শেষ নামাজ বা বীর বাঙালি করলাম। এখানে একটা ব্যাপার ছিল, যতটা আমার স্মৃতিতে বলছে, ওই নাটকগুলোতে হিন্দু এবং মুসলমান ধর্মাবলম্বীর মধ্যে সম্প্রীতির একটা বার্তা ওই নাটকের মূল বিষয়বস্তু গিয়েছিল। এবং বাংলাদেশেরও 2-1জন প্রফেসর ছিলেন, ওনারা একজন প্রফেসর বিশেষ করে উনি আমাদের এই টিমটার মধ্যে অংশগ্রহণ করেছিলেন। টিমটার নাম ছিল লক্ষ্মীনারায়ণ অ্যামেচার পার্টি, আমাদের সাবরুমের আর কি লক্ষ্মীনারায়ণ পুরনো যাত্রা সংগঠন। এটার মধ্যে হলো পরবর্তী সময়ে শরণার্থী থাকাকালীন সময়েই আপনার আরেকটা নাটক, আরেকটা যাত্রাপালা নেওয়া হলো, সেটা হলো কোহিনূর যাত্রাপালা। সেখানের মধ্যে আমি কয়েকজনের নাম উল্লেখ না করলেই নয়, যেমন নায়িকার ভূমিকায় নাম ভূমিকায় ছিলেন আঙ্গুরবালা নন্দী, ওনার স্বামীর নাম ছিল বিশ্বনাথ নন্দী, এখানে ছিলেন। আচ্ছা, আঙ্গুরবালা নন্দী ছিলেন। তারপরে আমাদের ব্রজগোপাল চক্রবর্তী কর্মচারী, হ্যাঁ, উনি ছিলেন। শিশির মজুমদার ছিলেন, ওই আমাদের রবি মজুমদার, যিনি ওই রবি মেকার নামে বেশি পরিচিত, অসাধারণ শিল্পী। রবিদা সেখানে অভিনয় করেছিলেন। তারপর আমি ব্যক্তিগতভাবে না অভিনয় করার সুযোগ পেয়েছিলাম। নরেন্দ্র চক্রবর্তী, মানে যাকে আমরা ননা ঠাকুর হিসেবে চিনতাম, হ্যাঁ, উনি অভিনয় করেছিলেন। ঠিক আছে, ননা ঠাকুর ব্যতিক্রমী ব্যক্তি, সেটা আমি একটু বলুন। ননা ঠাকুর সম্বন্ধে বলতে গেলে মানে উনি আজকে জীবিত নেই, এটা আমরা ননা ঠাকুর সম্পর্কে একটা কথা বলি। উনি শ্রদ্ধেয় ব্যক্তি, নাটক খুব ভালোবাসতেন, যাত্রা
খুব ভালোবাসতেন উনি। না, আমি মূলত বলতে চাইছিলাম একদম সাধারণ কর্মজীবী মানুষ এবং পড়াশোনার বহরও তেমন নেই, কিন্তু তেমন নেই। অভিনয়টা প্রাণ দিয়ে প্রাণ দিয়ে করতেন উনি। ওই ওই মেকানিক্সের কাজ করতেন, হ্যাঁ। টর্চ, তারপরে ওই তালা ফালা ছোটখাটো এগুলো ঠিকঠাক করে মেরামতির মেরামতি কাজগুলো উনি করতেন। আচ্ছা, আর ওনার হচ্ছে ওনার একটা ত্রুটিও ছিল, এটা কি উল্লেখ করবো এখানে? হ্যাঁ, বলুন। ত্রুটিটা অন্য কিছু না, ডায়লগ মানে মুখস্থ করতেন উনি না। ডায়লগটা মুখস্থ করার সুযোগ পেতেন না। ডায়লগ মুখস্থ করার সুযোগ পেতেন, সারাদিন পরিশ্রমী লোক তো, ঠিকভাবে উনি করতেন না। যে কারণে ওনার অবস্থানটা ছিল যেখানে ওই স্মারক থাকতেন, মানে প্রম্পটার যেখানে থাকতেন, প্রম্পটারের দিকে পিছ দিয়ে উনি দাঁড়িয়ে থাকতেন আর পিছন দিকে তাকাতেন। খুব ভালো মিষ্টি লোক। এবং পাশাপাশি উনি যে নাটকের আমাদের লাইটগুলো হতো না, লাইটগুলো উনি জ্বালাতেন, হ্যাজাক লাইটগুলো। এবং আর একটা জিনিস, তখন ওই মানুষের মধ্যে একটা সরলতা ছিল। হ্যাঁ, প্রাণও ছিল। কেন এটা উল্লেখ করলাম, কেন এই কারণে যে উনি হয়তো অভিনয় করছেন, অভিনয়ের পোশাকটা ওনার পরা, ঠিক আছে, উনি আবার এই ওনার যে অফ টাইম গিয়ে আবার হ্যাজাক লাইটটাকে নামিয়ে আবার পাম দিচ্ছেন, এগুলো মানুষ সহজ সরলভাবে নিত, কারণ উনি ছাড়া আর এই কাজটা করার মতো কেউ নেই। খুব ভালো একটা পরিবেশ ছিল। যাই হোক, এই ফাঁকে এরকম যাত্রা টাত্রা হয়েছে, উপভোগ হয়েছে। 70-এর দশকের শেষ দিকে যে তখন আসি, সমস্যা কিছু বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, সমস্যা কমে গেল, তখন আমাদের নাটকের এই দিক থেকে আমরা যেটা নিজ দায়িত্বে এবার কিছু নাটক নিলাম। আমার নিজের দায়িত্বে প্রথম আমার নাটক শুরু, এটা হচ্ছে আপনার সমুদ্র সন্ধানের নাটক। সেখানের মধ্যে আমি স্মরণ করি, আপনার হয়তো মনে নাও থাকতে পারে, আমাদের এই অশোকবাবু, আপনি একটা খুব সুন্দর খুব সুন্দর অভিনয় আমাদের অশোকবাবু করেছিলেন, দীপক প্রসাদ, ব্রজকুমার নন্দী, সবাই মিলে একটা সুন্দর, আমি ব্যক্তিগতভাবে অভিনয় করেছিলাম, আর সুন্দর নাটক হয়েছিল। এখানে একটা কথা অশোকবাবু উল্লেখ করতে চাই, আমাদের এখানে তো ভালো কোনো লাইটম্যান ছিল না নাটকের জন্য, যেটা আলো প্রক্ষেপণটা একটা বিশেষ সম্ভব দরকার, এটা ছিল না তখন। এখন পাবলিসিটিতে চাকরি করে জয়ন্ত তখন একদম ছোট্ট ছেলে। এই জয়ন্ত দে সে ওই আমুলের কৌটো টোটো নিয়ে, হ্যাঁ ঠিক আছে, বিভিন্ন কৌটো টোটোর মধ্যে লাইট ঢুকিয়ে, তারপরে ডিমার জলের মধ্যে লোহার একটা চুবিয়ে দিয়ে ওঠা নামা করা, লাইকের ডিমারের ব্যবহার করা। তখন জয়ন্ত আমার কতগুলো সাকসেসফুল নাটকের মধ্যে এই হ্যাঁ, তারপরে এটার মধ্যে প্রজেক্টর দিয়ে বিভিন্ন তৈরি করা করেছে। সমুদ্র সন্ধানে পরপর আমরা অনেকগুলো নাটক করে গেলাম। আমরা আপনার আলোচনায় আসব, তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা যাচ্ছি বিজ্ঞাপনের বিরতিতে, আপনারা সঙ্গে থাকবেন, আমরা আবার আসছি। চক্র মেডিকেলের পক্ষ থেকে সাবরুমবাসীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমাদের এখানে পাচ্ছেন বিভিন্ন নামি দামি কোম্পানির বিপুল পরিমাণে ওষুধের সম্ভার। ওষুধ বিক্রি করা আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের মূল লক্ষ্য সততা ও নিষ্ঠার সাথে অসুস্থ রোগীদের কাছে ওষুধ পৌঁছে দিয়ে তাদেরকে সুস্থ করে তোলা। আমরা সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই। ধন্যবাদ জানাতে চক্র মেডিকেল হল, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। প্রযত্নে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট চক্রধর কর্মকার। যোগাযোগের জন্য ফোন করুন 9436938951 অথবা 8731909006 এই নম্বরে। অনিমা ইনফোটেক, আনন্দপাড়া, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। এখানে জিএসটি রেজিস্ট্রেশন, লেবার রেজিস্ট্রেশন, মোটর ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, এলআইসি প্রিমিয়াম কালেকশন, ডিজিটাল সিগনেচার, ই-টেন্ডারিং, লোন প্রজেক্ট, ব্যালেন্স শিট, রাবার লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, জিএসটি রিটার্ন, ইনকাম ট্যাক্স রিটার্ন, প্রফেশনাল টেস্ট, রাবার বোর্ড মান্থলি রিটার্ন, আধার, এটিএম, এক্সপোর্ট ইম্পোর্ট লাইসেন্স, স্বাবলম্বন লোন, উদ্যোগ আধার রেজিস্ট্রেশন ইত্যাদি করানো হয়। আমাদের ঠিকানা অনিমা ইনফোটেক, আনন্দপাড়া, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। প্রযত্নে চন্দন চক্রবর্তী। আমাদের যোগাযোগ নাম্বার 03823
295429 অথবা 9612924876 অথবা 9366190168। রসনার তৃপ্তিতে যার জুড়ি মেলা ভার, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত সাবরুমের চুমকি হোটেল অ্যান্ড গেস্ট হাউস। এখানে রুচিসম্মত খাবারের পাশাপাশি রয়েছে স্বাচ্ছন্দ্যে থাকার সুব্যবস্থাও। এছাড়াও আমরা বিবাহ, জন্মদিন, অন্নপ্রাশন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে রুচিসম্মত খাবার পরিবেশন করে থাকি। আমাদের ঠিকানা চুমকি হোটেল অ্যান্ড গেস্ট হাউস, সাবরুম, দক্ষিণ ত্রিপুরা। প্রযত্নে বিনোদ দেবনাথ। আমাদের যোগাযোগ নাম্বার 9436505622 অথবা 8974351624। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফিরে এলাম বিজ্ঞাপনের বিরতির পর। যা নিয়ে কথা হচ্ছিল প্রণবদা, আপনি কিছু নাটকের উল্লেখ করছিলেন। আমরা ফিরে আসছি আবার সেই জায়গাতেই। এগুলো কোন সময়ের নাটক এবং সেই নাটকগুলো এটা উল্লেখ করেন? এটা 70 দশকের শেষ দিকে, মানে আমাদের শরণার্থীর চাপ এবং বাঙালিদের স্বাধীন ফিরে যাওয়ার পর তখন একটা নাট্য চর্চা শুরু হয়েছিল, তখনকার সময়ের এই নাটক। পরবর্তী সময়ে আমাদের যে মানুষটার নাম উল্লেখ না করলে না হয়, উনি ত্রিপুরার একজন বিখ্যাত নাট্য ব্যক্তিত্ব, নাট্যকার এবং নাট্য পরিচালক শ্রী সত্যপ্রসাদ চক্রবর্তী। সত্যপ্রসাদ চক্রবর্তী প্রচার দপ্তরের একজন কর্মী হিসেবে উনি সাবরুম এসছেন। তো ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আগেও পরিচয় ছিল। ওনাকে পেয়ে যেন আমি আকাশের চাঁদ পেয়েছি। তো ওনার ইয়েতে নির্দেশনায় আমরা নাটক শুরু করলাম এবং নতুন নতুন নাটক, নতুন নতুন আঙ্গিকের নাটক উনি সাবরুমে আনলেন। যেমন তার মধ্যে উল্লেখ করা যায়, যেমন উনি শতাব্দীর পদাবলী বলে একটা অসাধারণ নাটক। তারপরে মুচকি মঙ্গল কাব্য, তারপর আপনার বাঞ্ছারামের বাগান অসাধারণ নাটক হয়েছে। যোগীন যখন যজ্ঞেশ্বর, এগুলো সব সত্যপ্রসাদ চক্রবর্তীকে আমরা সেই সময় পেয়েছি, মানে সাবরুমের নাট্যচর্চার অগ্রগতির ক্ষেত্রে একটা টার্নিং পয়েন্ট, বিশাল পরিবর্তন, একটা টার্নিং পয়েন্ট। এটা মানতেই হবে। সাবরুম নাট্যচর্চার ইতিহাসে এই সত্যপ্রসাদ চক্রবর্তী মহাশয়ের ভূমিকা লেখা হওয়ার মতো নতুন ধারার নাটক তিনি নিয়ে এলেন। তারপরে করেছি শিবের অসাধ্য, তারপর হয়েছে আপনার পাকে বিপাকে, এই সমস্ত নাটকগুলি সত্যবাবু একটা শিল্পীদের মধ্যে, নাট্যকর্মীদের মধ্যে একটা নতুন ধারা এনে দিলেন। সবাই খুব সমৃদ্ধ হলো এবং নাটকের প্রতি দর্শক যেমন আকৃষ্ট হয়েছে এবং নাট্যকর্মীরা বেশি বেশি করে, বেশ কিছু নাট্যকর্মী সময় এগিয়ে এসেছিলেন। এটা হচ্ছে এইখানে সত্য চক্রবর্তী সাবরুমের ইতিহাসে উনি একটা খুব উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্ব। পরবর্তী সময়ে উনি চলে যাওয়ার পর এখানে একটু কথা উল্লেখ করি, যেমন আমাদের কিউবাতে, ছোট্ট একটা দেশ, আপনার দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার দক্ষিণ আমেরিকার উত্তরে ক্যারিবিয়ান সির মাঝখানে যে ছোট্ট একটা দ্বীপ রাষ্ট্র, সেখানে সেবার 1985 সনে ফিদেল কাস্ত্রো সেখানে ছিলেন রাষ্ট্রপ্রধান। একটা উদ্যোগ নেওয়া ছিল সেখানে হাভানা শহরে সারা পৃথিবীর থেকে যুবক প্রতিনিধিরা সেখানে একটা সম্মেলনে যাবে। ঠিক আছে, বিশ্ব যুব সম্মেলন, ছাত্র যুব সম্মেলন, বিশ্ব ছাত্র যুব সম্মেলন। ভারত থেকে এবং আমাদের সাবরুম থেকে প্রতিনিধিত্ব করেছিলেন আমাদের প্রাক্তন যে সাংসদ জিতেন্দ্র চৌধুরী মহাশয়, উনি সেখানে গিয়েছিলেন। এটা 1985 ঘটনা। তখন সারা পৃথিবী জুড়ে একটা আওয়াজ চলল, যুদ্ধ নয় শান্তি চাই। যুদ্ধবিরোধী একটা আওয়াজ,
এটাই জেনেভা সম্মেলনে আর এই হাভানা সম্মেলনের মুখ্য স্লোগান ছিল। স্লোগান। তো সেই স্লোগানটাকে ভর করে সারা পৃথিবীতে নাটক, গান, বাজনা, যতগুলো সাংস্কৃতিক অঙ্গন আছে এবং সেমিনার এগুলো হতে আরম্ভ করলো। সেই ঢেউ আমাদের ছোট্ট সাবরুমে এসে পড়লো, ত্রিপুরা রাজ্যে পড়লো। এখানে তখন একটা নাটক রচনার একটা তাগাদা আমরা অনুভব করলাম, ঠিক আছে। তখনই আমার নাটকে প্রথম হাতে খড়ি, মানে নাটক রচনার এবং নিজ দায়িত্বে পরিচালনা করা আমার লিখিত প্রথম নাটক হচ্ছে মহামিছিল, যুদ্ধবিরোধী নাটক। তো এটা সাবরুমের পুরনো টাউন হলে মঞ্চস্থ হয়েছিল। সেখানে এখানে একটু উল্লেখ প্রয়োজন, যদিও আমাদের অশুভ প্রচার বিমুখ মানুষ, কিন্তু ইতিহাসের প্রয়োজন উল্লেখ করতে হয়। সেই নাটকের বিচারক ছিলেন আমাদের মাস্টারমশাই, অবসরপ্রাপ্ত মাস্টারমশাই ননীগোপাল চক্রবর্তী, দুঃখিত, গোপাল চক্রবর্তী এবং প্রয়াত আমাদের সুব্রত বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আজকের সঞ্চালক যিনি অশোকবাবু, ওনারা সেখানে বিচারক হিসেবে ছিলেন। আমার যতটুকু মনে পড়ছে সেই সময়টাতে একযোগে অনেকগুলো স্থানীয় স্ক্রিপ্ট বেরিয়ে এসেছিল, অনেকগুলো একদম স্থানীয় পাণ্ডুলিপি যেটাকে বলা হয় নাটকের। এটা একটু উল্লেখ করবো আমি। এর মধ্যে যেমন আমাদের পেয়েছি ডক্টর ননীগোপাল চক্রবর্তী, উনি একটা নাটক লিখেছিলেন না না, খুব সুন্দর নাটক হয়েছিল। উত্তম কুমার বসাক, অবসরপ্রাপ্ত হেডমাস্টারমশাই উত্তম কুমার বসাক, উনি একটা যুদ্ধবিরোধী নাটক লিখেছিলেন। সোনাইবাজারের হরিহর দেবনাথ, উনি যুদ্ধের বিভীষিকা একটা নাটক লিখেছিলেন। তারপরে সত্যবাবু তখন সাতচান চাকরি করতেন, উনি লিখেছিলেন যুদ্ধের বিরুদ্ধে, কি নামটার নাম ঠিক মনে নেই আমার, উনি একটা নাটক লিখেছিলেন। সবগুলো নাটক আগরতলা আরে সাবরুম টাউন হলে মঞ্চস্থ হয়েছিল। এটা একটা খুব ভালো উদ্যোগ। সেখানে একসঙ্গে অনেকগুলো নাটক, সেখানে নাটক এসছে, কয়েকজন নাটককারও বেরিয়ে নাটককারও পাশাপাশি এই ব্যাপারে উৎসাহটা আমাদের তদানীন্তন সময়ের স্থানীয় বিধায়ক এবং প্রাক্তন আমাদের বিধানসভা উপাধ্যক্ষ সুনীল কুমার চৌধুরী মহাশয়ের নাম উল্লেখ করতে হয়। উনি সবাইকে বেশ উৎসাহ দিয়েছিলেন। আচ্ছা, পরবর্তী সময় আমরা এই মঞ্চেই আবার নিজস্ব উদ্যোগে আপনার কিছু নাটক হয়েছিল। এগুলো বাইরের স্ক্রিপ্ট প্রিন্টেড স্ক্রিপ্ট। আমরা তো তখন আমাদের হাতে খুব একটা স্ক্রিপ্ট ছিল না, আমরা গ্রুপ থিয়েটারের নাটকগুলো, পশ্চিমবাংলা থেকে যে গ্রুপ থিয়েটার আকারে নাটকগুলো বেরোতো, সেখান থেকে নাটক বাছাই করে আমরা নাটক নাট্য পত্রিকা, সেখান থেকে আমরা করেছিলাম সদ্গতি নাটকটা করেছিলাম। ওই সদ্গতির সঙ্গে বোধহয় লাঠি একই সঙ্গে দুটো নাটক করেছিলেন আমার যতটুকু। সদ্গতি আর লাঠি প্রায় পাশাপাশি। আচ্ছা, তো সদ্গতি হচ্ছে মুন্সী প্রেমচন্দ্রের গল্প অবলম্বনে সদ্গতি নাটকটা। এই সদ্গতি নাটকটা লেখা কিন্তু নাট্যরূপটা দিয়েছিলেন মানে পশ্চিমবাংলার আপনার আশুতোষ মুখার্জি কলেজের অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী, ডক্টর শুভঙ্কর চক্রবর্তী, ওনার লেখা ওই নাটকটা করেছিলাম। তারপরে আসছি আমরা লাঠি, লাঠি নাটকটা করেছিলাম। লাঠির পরে এসছে একটি পর আমরা চুটিয়ে অভিনয় করে গেছি। একটি অবাস্তব গল্প, যোগিন যখন যজ্ঞেশ্বর, জটায়ু সংবাদ, নরক গুলজার, এটা প্রথম আমার পরিচালিত প্রথম পূর্ণাঙ্গ নাটক। এটা হচ্ছিল মনোজ মিত্রের লেখা নরক গুলজার। তারপরে এগুলো করেছি। তারপরে বিদ্যালয় পর্যায়ের একটু উল্লেখ করতেই হয়, বিভিন্ন বিদ্যালয়তে চাকরি করেছি। ছাত্রছাত্রীরা তাদের মধ্যে একটা উৎসাহ আছে, তারা নাটক করবে, স্যার নাটক করবো। লক্ষণের শক্তিশীলটা করেছি তাদের নিয়ে। তারপর পরীক্ষা পাশের গল্প, এটা উল্লেখ করি। এটা হচ্ছে এখানে একটা সুর লহরী, অরুণ নন্দী, আজকে প্রয়াত উনি হয়েছেন, অরুণ নন্দীর যে সঙ্গীত প্রতিষ্ঠান, হ্যাঁ ওটা আজকে উনি নেই। এই অরুণ নন্দী মহাশয়ের ওনার অনুরোধে কাকু একটা নাটক আমাদের ছেলেবেলা দিয়ে করান, তখন পরীক্ষা পাশের গল্প একটা নাটক ওনার এখানে আমরা করেছিলাম।
তারপর হচ্ছে আবার রবীন্দ্র নাটক খ্যাতির বিড়ম্বনা, একান্নবর্তী, পেটে খেলে পিঠে সয়, এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে এই নাটকগুলো আমরা করেছিলাম। তারপর একদম নার্সারি লেভেলে তাদের থেকে অনুরোধ এসছে যদি একটা নাটক করে দেন। তদানীন্তন সময় যে বিধায়িকা ছিলেন রীতা কর, হ্যাঁ, ওই হিলিগ্রি নার্সারি স্কুলে করার জন্য বাচ্চা ছোট ছোট বাচ্চাদের দিয়ে হাট্টিমাটিম টিম সার্থক নাটক, তাদেরকে নিয়েও কাজ করেছি। শিশুদের নিয়ে দেবতাদের ভয়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি শিশু নাটকও আমরা করেছি আর কি। তারপরে শুধু শুধু মেয়েদের দিয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় আপনার নারায়ণ রায়, নারায়ণ রায়, ওনার নাম উল্লেখ করতে হয়। খুব বড় গুণী শিল্পী, ওনার অনেক গুণ আছে। তিনি খুব ভালো আঁকতে পারতেন, নাটক সম্বন্ধে খুব ভালো বুঝতেন, এবং সবচেয়ে বড় ভরাট কণ্ঠস্বর। এই নারায়ণ দা উনি কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের নাটক এই যাত্রাগুলোর মধ্যে উনি মেকআপের কাজটা করেছেন। নারায়ণদার এই সেন্সটা খুব সুন্দর ছিল। নারায়ণদা ওনার উদ্যোগে প্রথম এই আমরা যেখানে আমাদের স্টুডিওটায় পুরনো অফিসটিলা, এইখানে সমস্ত মেয়েদের আগ্রহতে উনি ওদের নিয়ে একটা নাটক করেছিলেন, জীবন জিজ্ঞাসা। এটা সাবরুম গার্লস স্কুলের মাঠে এটা হয়েছিল নারায়ণদার, শুধু সব মেয়েদের নিয়ে নাটক করেছিলেন নারায়ণদা। তারপর যেমন বর্তমানে যে ছাত্রদেরকে ইংলিশ মিডিয়ামে নেওয়া বা স্কুলে গার্জিয়ানে বিশেষ করে মাধ্যমিক কম্পিটিশান, হ্যাঁ, ছেলেকে স্কুলে পড়ানো, ছেলের যতটুকু না পারছে তার চেয়ে বইয়ের বোঝা চাপিয়ে দেওয়া, এই যে একটা সংকট, এই সংকটের উপরে লেখা একটা খুব সুন্দর নাটক ইঁদুর দৌড়। এই ইঁদুর দৌড় নাটকটা আমি করেছিলাম ইয়েতে। আর এখানে তদানীন্তন সময়ে নাটকের জন্য একটা স্রোত যেন বইছিল। তখন সাবরুমে আরও কিছু নাট্যকর্মী, আরও কিছু নাট্য দল সাবরুমে তৈরি হতে আরম্ভ করলো, গড়ে উঠতে আরম্ভ করলো, উৎসাহটা বেড়ে গেল। আমাদের প্রতিষ্ঠানের নাম ছিল সংলাপ। পাশাপাশি প্রায় সমান্তরালভাবেই গড়ে উঠলো আপনার উত্তম কুমার বসাকের ইয়েতে গণনাট্য পরিষদ নামে, গণনাট্য সংঘ নামে একটা প্রতিষ্ঠান তিনি অনেক নাটক করেছেন। উত্তমবাবু নিজেরও অনেক লেখা নাটক আছে, ভালো ভালো নাটক। উনি বেশিরভাগ নিজের লেখা নাটক উনি করতেন, খুব ভালো নাটক করতেন, এবং অনেক ছেলে মেয়ে ওনার নাটকের সঙ্গে যুক্ত হয়েছে, সবাইকার নাটক ইয়ে দিয়েছেন। তারপর জিএনএস, জুনিয়র নাট্য সংস্থা, এখানে একটা নাম উল্লেখ করতে হয়, তার সূত্রপাতটা হয়েছিল স্বপন সরকার। বর্তমানে আমাদের এই সাবরুমের স্বপন সরকার একটা খুব ভালো নাট্য ব্যক্তিত্ব, তার উদ্যোগে চিতাবর্ষ একটা নাটক হয়েছিল, খুব ভালো নাটক ওর পরিচালনায়। পরবর্তী সময় জিএনএসটা তার উদ্যোগে ওরা বেশ কিছু নাটক করেছে, কিন্তু এটা ধারাবাহিকতা রাখা যায়নি। এটা মানে কাউকে আলাদাভাবে দোষ দিয়ে লাভ নেই, পারিপার্শ্বিক কারণে এটাকে ধারাবাহিকতা রক্ষা করা যায়নি। এছাড়া অধিকাংশই বেকার ছেলেরাই যুক্ত ছিলেন, এবং তারা পরবর্তী সময় নানান কাজে সাংসারিক দায়-দায়িত্বে ওটা ধারাবাহিকতা ওনার রক্ষা করাটা সম্ভব হয়নি। তো পাশাপাশি এইটা হচ্ছে সাবরুমের ব্যাপার। সঙ্গে সঙ্গে এই সাবরুমের পাশাপাশি গোটা সাবরুম বিভাগে যেমন শুধু লুদ্ধা থেকে পর্যন্ত, লুধুয়াতে পর্যন্ত নাটকের চর্চা শুরু হলো, বঙ্কুলে শুরু হলো, কলাছড়াতে একটা ককবরক নাটক আমরা পেলাম, ককবরক নাটক। এই ছেলেটার নাম উল্লেখ করতেই হয়, সে একাধারে ধরাজ করার গান গাইতো। সে বাংলা বলুন, হ্যাঁ, খেসাদন ত্রিপুরা, খেসাদন ত্রিপুরা। সে এখন আছে বঙ্কুলে। এই একটা নাচের দল সে তৈরি করেছিল, তারপরে নাটকের দল তৈরি করেছিল, খুব নিজে ভালো গাইতো। তার ছেলেরা এখন খুব ভালো গায়। খেসাদন বর্তমানে একটা পাম্প অপারেটরের কাজ করে বঙ্কুল, খুব ভালো ছেলে। আমরা মানে সাংস্কৃতিক সেন্সটা এই জায়গাটায় আমি একটু আসছি। বলুন বলুন। আপনি যেটা আমার অভিজ্ঞতায় আছে, দেখেছি, শুধুমাত্র সাবরুম শহর নয়, আপনি নিজে উদ্যোগ নিয়ে মফস্বলের বেশ কয়েকটা জায়গায় ওখানকার তরুণদের উৎসাহিত করে নিজে নির্দেশনা দিয়ে
নাটক করিয়েছেন, এরকম যে একটা বিষয় আপনি উল্লেখ করুন, তাহলে শাবনূরকে কাছে রেখে পাশাপাশি অঞ্চলেও যে নাট্য চর্চা হতো তার একটা আনুপূর্বিক ইতিহাস আংশিক হলেও আমরা পেয়ে যাব। কথাটা যখন উল্লেখ করেছেন তখন বলি, আমার কাছে আমি একটা জিনিস আমার সবসময় পছন্দের ছিল, সেটা হচ্ছে যে অঞ্চলে যারাই নাটক করবে আমরা সাহায্য করতে রাজি আছি, কিন্তু আমার মহকুমা শহর থেকে শিল্পী নিয়ে তোমাদের এখানে নাটক তোমাদের আমি দেখাতে পারবো না। তোমরা যদি চাও তোমাদের সেই অঞ্চলের ছেলে মেয়েদের জোগাড় তোমরা করো, নাটক শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমার। এমন অনেকগুলো ঘটনার মধ্যে আমি ব্রজন্যনগর হায়ার সেকেন্ডারি স্কুলের তখন একটা বিশেষ সম্মেলন চলছিল, সেখানে স্থানীয় আমাদের শ্রীদাম সূত্রধর, উনিও খুব সাংস্কৃতিক ব্যক্তিত্ব, উনিও সেই এলাকাতে সংস্কৃতি নিয়ে, উনি হঠাৎ আরও দুই একজন নিয়ে আমার বাড়িতে এসে আজকে প্রণবদা আমাদের এখানে আপনার একটা নাটক করতে হবে টিম নিয়ে আগামী এত তারিখ। আমি যে কেন আমার কাছে, কেন আপনারা আগরতলা থেকে কলকাতা থেকে টিম আনেন না, আরও ভালো নাটক হবে। হাসে, উনি হাসছেন। আমি যে শুনুন, খুব সংক্ষেপে একটা কথা বলি, আমি নাটকে সর্বদা সাহায্য করতে পারবো যদি আপনারা আপনাদের এলাকার মানুষজনকে জোগাড় করে আমার কাছে দেন, আমি তাদের দিয়ে নাটক করিয়ে দেবো। রাজি আছেন কিনা বলুন। ও আমাদের এখানে তো নাটক করেন। আরে বাবা, আপনি মানুষ দিতে পারবেন কিনা বলুন। মানুষ দেবেন, তাদের মধ্যে সংলাপ ফোটানো, আমি সেটার দায়িত্ব নিলাম। এবং আমাদের সঞ্চালক মহাশয় আছেন, ওনাকে আমি খবর দিয়ে ওনাকে এনেছি। অশোকবাবু ছিলেন আমার পাশে, না থাকলে বড় নাটকটা তো সাকসেসফুল হতো না। শ্রীরাম সূত্রধর, স্থানীয় যারা আছে তাদের দিয়ে নাটক করালাম এবং খুব উপভোগ্য নাটক হয়েছে। যোগিন যখন যজ্ঞেশ্বর নাটকটা করেছিলাম, কঠিন নাটক, এটার মধ্যে অনেকগুলো সংলাপ ছিল, ওই আপনার ওই অমৃতাক্ষর ছন্দে, ঠিক আছে না, সংলাপ ছিল। এমন নাটক পর্যন্ত আমরা সেখানে করেছিলাম। এরকমভাবে শুধু স্থানীয় শিল্পীদের দিয়ে, শুধুমাত্র স্থানীয় শিল্পীদের দিয়ে, এবং তাদের অনেকে পরবর্তী সময়ে আপনার সঙ্গে অভিনয় করে রাজ্যের অনেক জায়গায় গেছে। ওরা খুব খুশি হয়েছিল। তো যাই হোক, এখানে একটা কথা উল্লেখ করতেই হয়। দেখুন, নাটক বলুন, গান বাজনা বলুন, যাই বলুন না কেন, চারিদিকের পরিবেশটা কিন্তু যদি আমরা অনুকূলে না থাকে, হ্যাঁ, তাহলে পরে নাটক বলুন, গান বাজনা বলুন, সেটা ঠিক স্বতঃস্ফূর্তভাবে তুলে ধরা যায়। যখনই যেটা উৎকর্ষতার পথে এগোয়, পাশাপাশি আরো সাংস্কৃতিক বিষয়গুলো। এখানে একটা ব্যক্তির নাম শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করতে চাই, ত্রিপুরার তদানীন্তন সময়ের সংস্কৃতি মন্ত্রী ও শিক্ষামন্ত্রী অনিল সরকার মহাশয়। বর্তমানে উনি নেই, কিন্তু ত্রিপুরার টোটাল সাংস্কৃতিক চর্চায় ওনার একটা উদ্যোগ, উনি ওনার প্রশাসনটাকে কাজে লাগিয়ে গোটা দেশের মধ্যে একটা সাংস্কৃতিক বিপ্লব নিয়ে এনেছিলেন। সে নাটকের ক্ষেত্রে হোক, যাত্রা হোক, নৃত্য হোক, হজাগিরি, গাজন, এই যে আমাদের গ্রামীণ গাজন শিল্পী মনসা মঙ্গল প্রতিযোগিতা, বিভিন্ন কিছু দিয়ে, এবং হারিয়ে যাওয়া যে লোকসংস্কৃতি কেন্দ্রগুলো ছিল, প্রত্যেকটা গ্রামের লোকসংস্কৃতি কেন্দ্র, সেগুলোকে নতুন করে জাগিয়ে তুলেছেন। প্রত্যেকটা একটা নজরুল সঞ্চয়িতা, একটা ছাড়পত্র, তারপরে একটা সঞ্চয়িতা বই ওদের দিয়েছেন, চর্চা শুরু করো। এই যে একটা উদ্যোগ, গোটা দেশের মধ্যে সমস্ত ধরনের শিল্পীরা তারা নিজেদের প্রতিভাকে তোলার জন্য বিভিন্ন আয়োজন করেছে। চিন্তন, মনন এবং প্রয়োগের দিকেও এমন গার্জিয়ান আমাদের বড় অভাব হয়ে পড়েছে, বুঝলেন তো। এই ঠিক আছে, সাবরুমের মতো একটা ছোট্ট মহকুমায় রাজ্যভিত্তিক যাত্রা প্রতিযোগিতা করেছি। লক্ষ লক্ষ দর্শক সেখানে নাটক দেখেছে সারা ত্রিপুরা, এবং অভিনেতারাও আপ্লুত হয়ে গেছেন যে এত দর্শকের সামনে আমরা অভিনয়। এবং সাবরুমের মতো একটা ছোট্ট সাব ডিভিশন এত বড় একটা দায়িত্ব নিল, এটা এখনো ওনারাদের সঙ্গে দেখা বলে ওনারা উল্লেখ করেন। তো এইভাবে আপনার গোটা ভারতবর্ষের যেখানে প্রত্যেকটা প্রদেশ থেকে বাছাই করা নাটক এনে আগরতলাতে নাট্য সমাবেশ করেছেন।
সেখানের মধ্যে আমরা সবাই গিয়ে সেই সমস্ত নাটক দেখেছি। কাশ্মীরিদের নাটক কেমন, আবার কর্ণাটকী নাটক কেমন, আসামের নাটক কেমন, মণিপুরের নাটক কেমন, সমস্ত নাটক আমরা দেখে বুঝতে পারলাম যে আমাদের অবস্থানটা কোন জায়গায়। প্রাদেশিক নাটকগুলো দেখার সুযোগ আমরা পেয়েছি, এগুলো পেয়েছি। তাই নাট্যচর্চা বলুন না যাই বলুন, পরিবেশটাকে যদি সার্বিকভাবে প্রশাসনিক গাইডেন্স না থাকে, ওটা মনের জোরটা বাড়ে না। আর আমরা তো আর্থিক আনুকূল্যটাও আমাদের খুব দরকার। এখানে আনুকূল্য ছাড়া কিছু হয় না। আমরা যে যাই বলি না, একটা নাটক উপস্থাপন করতে হলে বর্তমানে নাটকের যে অবস্থা, আপনি 50 থেকে 60,000 টাকা হাতে নিয়ে আপনাকে নাটক নামতে হবে। আর যেদিন হচ্ছে বেকার আছে, তো অস্বীকার তো করতে পারবো না। এখন মানুষের পয়সাটা দরকার, যে কারণে এখন আগের মতো বিনে পয়সা নাটক করার আগ্রহী লোকের বড় অভাব। পেশাদারি নাটক, সেই ননা ঠাকুরের মতো সাধারণ মেরামতকারী এটা যে এখানে সমস্ত সময় তার কাজের পরে দেবেন, এখন আর সেই অবস্থাটা নেই। প্রতিনিয়ত এখন নাটক করতে হলে এখন নাটক করতে হলে ভালো স্পন্সরের দরকার। এখন নাটক করতে হলে প্রত্যেকটা শিল্পীর হাতে টাকা তুলে দিতে হবে। এটা টাকা ছাড়া করবে না এমন ব্যাপার না, কিন্তু নাট্য উদ্যোক্তাদের তাদের হাতে যেন ইনসেনটিভ একটা কিছু দিতে হবে, দিলে পরে নাটক আরো সমৃদ্ধ হবে। টাকার সঙ্গে সমস্যা তো সবাই বুঝে যায়, এটা তো অস্বীকার করে লাভ নেই, এটা দরকার। আর যেমন ধরেন পরবর্তী সময়ে আমি নাটকের এই যে চর্চাটা, সত্যবাবুর নাম যেমন উল্লেখ করলাম, আরো কিছু বিশেষ ব্যক্তির নাম উল্লেখ করতে হয় বা বিশেষ প্রতিষ্ঠানের নাম উল্লেখ করতে হয়, কাছ থেকে আমি ইন্সপায়ার হয়েছি। কিন্তু নিজে আর অতটা এখন নেই না, ওনারা নেই। এই ক্ষেত্রে যে কতগুলো ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সান্নিধ্য পেয়েছি, এটা যেমন ধরেন দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এনএসডি যাকে বলে, এনএসডির একটা প্রশিক্ষণের সুযোগ আমি পেয়েছিলাম। সেখানকার তদানীন্তন সময়ের প্রশিক্ষক যিনি ছিলেন আব্দুল লতিফ ঘটনা, অসাধারণ। আপনি ছিলেন সেখানে, আমরা একসঙ্গেই প্রশিক্ষণ নিয়েছি, অসাধারণ। এটা আমার জীবনে একটা বিরাট পাওনা। তারপর শ্রদ্ধেয় নাট্য পরিচালক পশ্চিমবাংলার প্রবীর গুহ 30 থিয়েটার ফর্মের যে নাট্য পদ্ধতি, সেটা দেখলাম, ওনার সান্নিধ্যে প্রশিক্ষণ নিলাম। পরবর্তী সময় আবার পাণ্ডুলিপি কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট স্ক্রিপ্ট, তার একটা সেমিনার হয়েছিল। এখানে এসেছিলেন কলকাতা থেকে বিখ্যাত ব্যক্তিত্ব নীলকণ্ঠ সেনগুপ্ত, ওনার সান্নিধ্য পেয়েছিলাম। কেন নাটক লিখবো, কার জন্য নাটক লিখবো, নাটকটা কিভাবে উপস্থাপন করতে হবে, মানুষ আমাদের কাছে কেন এত দায়বদ্ধ হবে, আমি নাটক করবো, তাদের কি ঠেকা, তারা কেন নাটক, এবং প্রায়োগিক বিষয় নিয়ে এইগুলো নিয়ে সার্বিক আলোচনা করে নাটকের প্রয়োজনীয়তাটা, নাটকের উপস্থাপন, বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত ব্যাপার নিয়ে কতটা সময়ের মধ্যে নাটক করবে সেটা জানলাম। এবং এখানে আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে, নাটকের মধ্যে, নাটকে তো অনেকগুলো সংলাপ থাকে, তো সংলাপগুলো আমি তো স্টেজে দাঁড়িয়ে পড়ে দিলেও পারি মুখস্থ করে, তা নাটকগুলো কেন শুনবে? তার মধ্যে নান্দনিক রসটা থাকতে হবে, তো শিল্পটা থাকতে হবে। তো শিল্পটা কি, যেমন আমরা বেদ উপনিষদে দেখেছি নবরসের উল্লেখ আছে, সেখানে নবরস। তো নবরসের মধ্যে থেকে স্পেসিফিক্যালি 4টা রস উনি আমাদের নাটকে প্রয়োগ করতে বলেছেন। সেটা হলো কি, নাটকের মধ্যে হাসি থাকবে, হাসি মানে আনন্দটা থাকবে। নাটকের প্রয়োজনে সেখানে দুঃখটা থাকবে, এক নাগারে হাসলে হবে না, একটা দুঃখের জায়গা, একটা দ্বন্দ্ব থাকবে, যে বিষয়টা সংঘাতটা থাকবে, যে আমি নাটকে যে কথাটা বলবো সব দর্শকই আমার সেই কথার সঙ্গে একমত নাও তো থাকতে পারে, তার মধ্যে একটা দ্বন্দ্ব থাকবে। সেই দ্বন্দ্বটাকে আমার ক্লিয়ার করতে হবে, মঞ্চের মধ্যে দ্বন্দ্বটাকে আনতে হবে, এবং আশ্চর্য অবাক হয়ে যাওয়া, এটা কি হচ্ছে, বিস্ময়, এই জিনিসটা, এই অন্তত এই জিনিসগুলো নাটকের মধ্যে থাকতে হবে। নাটকে যিনি অভিনয় করবেন, উনি কোথায় দাঁড়াবেন, লাইটটাকে কীভাবে ব্যবহার করবেন, এগুলো সব কিছু নিয়েই তো নাটক। ঠিক আছে, আমার ভয়েসটা থ্রো হলো কিনা, আমার গলাটা আমি প্রস্তুত কিনা, আমার সংলাপটা মুখস্থ কিনা, ঠিক না? প্রম্পটিং সিস্টেম এখন নেই,
না। পেছনে দাঁড়িয়ে পর্দার আড়াল থেকে বলবে এটা নেই। তো এটার জন্য টোটাল টিমটাকে তৈরি করা। এবং এখানে একটা কথা বলি, যিনি নাটকটা পরিচালনা করবেন, একটা নাটকের মধ্যে রাজা থাকতে পারে, রানী থাকতে পারে, চোর থাকতে পারে, সাধু থাকতে পারে, দুষ্ট প্রকৃতির লোক থাকতে পারে। এই যে সমস্ত ক্যারেক্টারগুলো পরিচালক তার নিজের আয়ত্তের মধ্যে রাখতে হবে। কারণ যে শিল্পী আসবে সে তো রাজা হয়ে আসবে না, তাকে রাজে বানাতে হবে, সংলাপ দিয়ে, পোশাক দিয়ে তাকে তৈরি করতে হবে। তো একটা পরিচালক তার আলোর জ্ঞানটা জানতে হবে, সাউন্ডের এফেক্টটা বুঝতে হবে, সমস্ত কিছু নিয়ে পরিচালনা করতে হবে, তাহলে একটা নাটক সমৃদ্ধ হবে। ঠিক আছে, আমরা আপনার কাছ থেকে দীর্ঘক্ষণ এই বিষয়গুলো শুনলাম। আরেকটু আমার জানার ইচ্ছে যে আপনি নিজে নাটক রচনা করেছেন, অভিনয় করিয়েছেন, নিজেও করেছেন, এই ধরনের যদি কোনো নাটক থাকে বা তার কোনো সংকলন যদি আপনি বের করে থাকেন সেটা। হ্যাঁ, এটা উল্লেখ করেছেন, আমি এটা ঠিক আছে, এটা খুব ভালো কথা বলেছেন। দেখুন, এই নাটক তো লিখেছি সময়ের প্রয়োজনে, নিজের আগ্রহ থেকে, বন্ধু বান্ধবদের অনুপ্রেরণায় নাটক লিখেছি। তখন বন্ধু বান্ধবরা আবার বললো যে নাটকটা সংকলন করুন। তখন একটু আমাদের আয়ও ছিল কম, অল্প বেতনে চাকরি করতাম। তখন যাই হোক, কষ্টে সৃষ্টে আমার এক বন্ধু দেবাশিস চৌধুরী পুলিশে চাকরি করতেন, ওনারও কিছুটা সাহায্য আমি পেয়ে একটা নাট্য সংকলন তৈরি করলাম, মুক্তির নাটক নাম দিয়ে। তো আমার একটা আগ্রহ ছিল, আমার এই নাটকটা আমি আমার এক সম্মানীয় শ্রদ্ধার ব্যক্তি, তদানীন্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তীর হাতে আমি প্রথম কপিটা দেব। তা আমি সাহসে ভর করে ওনার কাছে গেলাম। তারপরে উনি ব্যক্তিগতভাবে খুব স্নেহ করতেন। তো ওনার হাতে আমি নমস্কার দিয়ে ওনার হাতে নাটকটা দিলাম। কি লিখেছো প্রণব? আপনি যদি একটু দেখেন, আমার একটা নাট্য সংকলন আমি করেছি, এই বলে ওনার হাতে আমি নাট্য সংকলনটা দিলাম। দেওয়ার পরে উনি পড়ে বললেন মুক্তির নাটক। বাহ, খুব সুন্দর। উনি গোটা বইটাকে একটা পলক দেখলেন, দেখে আমাকে তিনি প্রশ্ন করলেন, মুক্তির নাটক লিখেছ তো কাদের মুক্তির কথা বলছো? তারা কি তোমার নাটক দেখতে, তোমার টিভিতে দেখলাম টাউন হলে টলে করেছো, তারা কি টাউন হলে তোমার নাটক দেখতে এসছে? লজ্জায় পড়ে গেলাম। বলছি কি, একটা কথা তোমাকে বলবো, যাদের জন্য নাটক লিখবে, যাদের জন্য তোমার ভাবনাটা, যতদিন পর্যন্ত তাদের কাছে তোমার বার্তাটা না পৌঁছবে, শহরে হলের মধ্যে বসে যদি তুমি রচনা করো, এটা ব্যর্থ পরিহাস হয়। আমি আশা করব আরও নাটক লেখো, তোমার নাটকটাকে সাধারণ মানুষের কাছে, যারা মুক্তি চায়, মুক্তিকামী মানুষদের কাছে তুমি নাটকটা উপস্থাপন করো, নাটকের সার্থকতা আসবে। সেদিনের পর থেকে যখনই যাই কিছু লিখি, শ্রদ্ধা করে ওনার কথা স্মরণ করি, যা লিখছি কাদের জন্য লিখছি, হ্যাঁ ওরা কি আমার এই লেখার আস্বাদন করতে পারবে, তাদেরকে কোনো উপকারে লাগবে। অত্যন্ত সুন্দর কথা বলেছেন। আমরা মোটামুটি আলোচনার শেষ প্রান্তে এসে গেছি। তো নতুন প্রজন্মের কাছে এই নাট্য চর্চার বিষয়ে আপনার কোনো বার্তা যদি থাকে এই প্রজন্মের কাছে? খুব সুন্দর বলেছেন। আমি দেখেছি আমার বিভিন্ন দিকে সাবরুমে কাজ করতে গিয়ে অনেক প্রতিভাবান শিল্পী সাবরুম রয়েছে, অনেক উৎসাহী রয়েছে। এই লোকগুলোকে আমরা যদি আলোকে না আনতে পারি, টেনে না আনতে পারি, প্রজন্মের পর প্রজন্ম কিন্তু নষ্ট হয়ে যাবে। স্রোতটা কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে প্রশাসনিক স্তরে হোক বা নিজস্ব উদ্যোগে হোক, বিভিন্ন সাংস্কৃতিক মহম্মদগুলোকে জেগে ওঠার দরকার আছে। না জাগলে পরে শুধু নাটক দিয়ে হবে না। আর নাটক সম্বন্ধে বলতে হবে, নাটক সম্পর্কে বিশেষ করে আমি যখন বলছি তখন বলব নাটক সম্বন্ধে পড়াশোনা করতে হবে। নাটক কি, বর্তমান বিশ্বের এবং দেশের নাটকের গতিবিধিটা, নাটকের উপাদানটা আমি কোথায় পাবো? নাটকের উপাদান আমার দেশে ছড়িয়ে আছে, আমাদের দেশের চারিপাশেই নাটকের উপাদান ছড়িয়ে আছে। সেখান থেকে সংগ্রহ করে আনতে হবে, মানুষের উপকারে যেন লাগে। একটা কথা হচ্ছে, শিল্পের জন্য শিল্প নয়, জনগণের জন্যই শিল্প।
মানুষের যদি জন্য মানুষের জন্যই শিল্প, শিল্পী তার শিল্প সত্তাকে জনগণের কাজে লাগাবে, জনগণের কাজে না লাগলে টোটাল বিষয়টাই হচ্ছে নিরর্থক। এটা একটা কথার কথা থেকে যাবে। সবাইকে বলবো নাট্য চর্চা করুন, নাটকের বই পড়ুন, নাটক সম্পর্কে জানুন। না জানলে পরে, না পড়লে পরে মা বলতেন, আমার মা বলতেন, যারা নাটক করে তারা এক ধরনের সাহিত্যিক। সাহিত্য বোধটা যদি না থাকে, বিষয় সম্বন্ধে যদি পড়া না থাকে, হবে না। এটা চাই, ওনারা সবাই এগিয়ে আসুন। ধন্যবাদ শ্রদ্ধেয় প্রণব মজুমদার মহোদয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন সঞ্চালকের সঙ্গে আপনি অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি ছিলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রী প্রণব মজুমদার। নমস্কার। আমাদের ইচ্ছে ছিল আরও দীর্ঘক্ষণ তার সঙ্গে আলোচনা করার, কিন্তু সময়াভাবে সেটা হয়ে উঠছে না। আগামী কোনো দিন আমরা আপনাকে নিয়ে আবার বসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।